আমি জানি না যে সমাজের মানুষগুলো কিভাবে তাদের নিজেদেরকে বদলে ফেলছে। আমি শুধু এটুকু অনুমান করতে পারি, সমাজ যেদিকে যাচ্ছে তাতে করে মানুষের মধ্যে হিংসা, আক্রোশ, তারপর একজন আরেকজনকে কিভাবে ধ্বংস করা যায়, এই বিষয়গুলো, এই প্রবণতাগুলো বেশি দেখা যাচ্ছে। তো এখান থেকে আসলে কিভাবে নিজেদেরকে দূর করা যায়, সেই শিক্ষাটা আসলে পরিবার থেকে হওয়া উচিত। যদি পরিবার থেকে এই শিক্ষাগুলো শিশুদের মনের মধ্যে যদি এটা গেঁথে না দেয়া যায়, হ্যাঁ, লালন করতে না শেখানো যায়, তাহলে এই বিষয়গুলো বাড়তেই থাকবে, আমরা যেভাবেই বলি না কেন। সমাজের অনেক স্পর্শকাতর বিষয়গুলোতে আমরা দেখতে পাই যে শিশুরা কিভাবে জড়িত হয়ে যাচ্ছে, যেগুলো তাদের এই বয়সে হওয়ার কথাই না। শৈশবটাকে আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা সেই শৈশব, কৈশোর এবং যুবক বয়সের একটা অংশ আমরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে নিজেদেরকে আত্মনিয়োগ করি, মানে শিখি। আমরা সেই ক্লাস 1 থেকে একেবারে বিশ্ববিদ্যালয়, মাস্টার্স, গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা কিন্তু শিখি। এই শেখাটা কেন? এই দীর্ঘ যে প্রায় 22 বছরের এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আসলে কেন? এই শিক্ষাটা এই শিক্ষাটা কি বাকি জীবনগুলোতে এপ্লাই করার জন্য? আমি তো আমার জীবনে 30 বছর পার করে ফেলেছি। আর বাকি 30 বছর আমি বাঁচতে চাই এবং এই বাকি 30 বছর, এই 30 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি অবদান রাখতে চাই। এটা আমার যেমন হচ্ছে চাওয়া। তুমি একেকজন মানুষের কি চাওয়া? এই যে আমি আ এই বয়সে এসে এই পর্যন্ত, এখন আস্তে, আস্তে যখন আমার আরো বয়স বাড়তে থাকবে, আস্তে, আস্তে কিন্তু পরিবর্তিত হতে আমি কিন্তু শেষ মুহূর্তে চলে যাব। এইটা একটা খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার। শেষ মুহূর্তে বলতে আমি বোঝাচ্ছি যে জীবনের শেষ মুহূর্ত, তখন যে কিন্তু আমার শারীরিক পরিবর্তন ঘটবে, মানসিক পরিবর্তন ঘটবে। কিন্তু আমার দ্বারা আমার পরিবেশগত পরিবর্তন কতটা ঘটলো, সেটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমি কি অবদান রেখে গেলাম? একদিন আমি চলে যাব। আমি চলে যাওয়ার পর আমার ডিকম্পোজ হবে আমার শরীরটা এবং গন্ধ ছড়াবে। এটাই? পরিবেশ দূষণ করবে? আমার শরীর যখন পচবে, যখন ডিকম্পোজ হবে, পরিবেশ দূষণ হবে। হ্যাঁ, আমার মৃত্যুর পর ওই জায়গাটা কিন্তু সার হবে। একটা গাছ আ রোপণ করলে আমার শরীরের যে পচনশীল যে সার, জৈব সার, জৈব পদার্থ, হুম, জৈব হিসাবে কম্পোজ আ সার হিসেবে ওই গাছ লাগালে কিন্তু হচ্ছে পুষ্টি পাবে। এটাও একটা অবদান। কিন্তু জীবিত অবস্থায় আমি কি করে গেলাম? এই পৃথিবীতে আমার অবদানটা আমি কি রেখে গেলাম? সেটা খুবই ইম্পোর্টেন্ট। তো সেই জায়গাটা আসলে শুরু হয়, এই ভাবনাটা শুরু হয় হচ্ছে একেবারে সেই শৈশব থেকে। আমি বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতাম, আমার একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর, উনি বলেছিলেন যে আমাদের চিন্তাভাবনার মধ্যে সবসময় আছে কি পেলাম, কি পেলাম, কি পেলাম, কিন্তু কি দিলাম, এই বিষয়টা নিয়ে আমরা কখনো ভাবি না। আমরা কি দিলাম? আমার বাবার কাছ থেকে আমি কতটুকু সম্পদ পেলাম? আমার মায়ের কাছ থেকে আমি কতটুকু সম্পদ পেলাম? আমার বাবা আমার জন্য কি রেখে গেলেন? আমার মা আমার জন্য কি রেখে গেলেন? এই সব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু ভেবে দেখুন, একসময় এই পৃথিবী ছিল, মানুষ ছিল, সবই ছিল। এখনো তো পৃথিবী আছে, মানুষ আছে, মানে আপনি আছেন। সবই আছে। এখন আপনার বলতে আপনি কি বোঝাচ্ছেন? এই যে আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, এটা কার? বেঁচে থাকার জন্য আপনাকে খাবার দেয়া হলো এবং অক্সিজেন দেওয়া হলো। আপনাকে বলা হলো এই দুটোর মধ্য থেকে তুমি কোনটা বেছে নিবে? আপনি নিশ্চয়ই খাবার বেছে নিবেন। অক্সিজেনের কি প্রয়োজন? খাবার খেলেই তো মানুষ বাঁচে। কিন্তু আপনাকে মেডিকেল সায়েন্স জানতে হবে। আপনার বায়োলজিক্যাল যে স্ট্রাকচার এবং বায়োলজিক্যাল যে প্রসেস, এটা জানতে হবে। জীবনী শক্তি কিভাবে মানুষের জীবনে আসলে কাজ করে, এটা আপনাকে জানতে হবে।
জীবনী শক্তি কিভাবে চালিত হয় সেটা আপনাকে জানতে হবে। মূল বিষয়টা হচ্ছে কি, অক্সিজেন ছাড়া তো আপনি বাঁচবেন না। আপনি খাবার ছাড়া আপনি 1 সপ্তাহ বাঁচতে পারবেন, কিন্তু আপনি অক্সিজেন ছাড়া বাঁচবেন না। কত মিনিট আপনি বাঁচতে পারেন? একবার দম বন্ধ করে দেখেন তো কত মিনিট থাকতে পারেন। সেই বাঁচার জন্য যে অক্সিজেন, এটা তো আপনি ফ্রি পাচ্ছেন না। এটাও তো আপনার সম্পদ, যেটা আপনাকে বাঁচিয়ে রেখেছে। আর বাকি যে 7 দিন পরে আপনাকে খেতে হবে, না খেলে আপনি যে মৃত্যুর পথে ধাবিত হবেন, তার জন্য তো আপনার হাতে 7 দিন আছে। আপনি তো 7 দিন খাবার ছাড়া বেঁচে যাচ্ছেন। এবার এই 7 দিন চেষ্টা করুন না, 7 দিন পরে বা 7 দিনের দিন খাবারটা যেটা আপনি খেতে পারেন, ওটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা পয়সা দিয়ে পাওয়া যায় না, আর যেটা পয়সা দিয়ে পাওয়া যায় সেটা ছাড়াও মানুষ বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। সৃষ্টিকর্তা আপনাকে 2টি পা দিয়েছেন। আপনি বলছেন আমার তো গাড়ি নেই। সৃষ্টিকর্তা আপনার চক্ষু দিয়েছে। আপনি বলছেন আমার তো একটা ভালো দামি ক্যামেরা নেই। সৃষ্টিকর্তা আপনাকে ব্রেন দিয়েছে, মগজ। আপনি বলছেন আমার তো ভালো কম্পিউটার নেই। সৃষ্টিকর্তা আপনার হাত দিয়েছে। আপনি বলছেন যে আমার তো বাড়িতে কোনো হাউসমেট নেই, আমার কোনো চাকর বাকর নেই, কাজ করব কিভাবে? আর কি চাই আপনার? আপনার চোখ কাজ করছে, আপনার মুখ কাজ করছে, আপনার নাক কাজ করছে, কান কাজ করছে, 2 হাত কাজ করছে, 2 পা কাজ করছে, আপনি জীবিত আছেন। আর কি চাই আপনার? এবার এইগুলোর সমন্বয়ে আপনি কাজ করুন, দেখুন। হতাশ কেন? হতাশ? আপনার মনের প্রতি আপনার কোনো কন্ট্রোল নেই। আপনার মনকে কে কন্ট্রোল করে? এটাই হচ্ছে সমস্যা। আমি আপনাকে মোটিভেট করছি না, আপনাকে মোটিভেট করতে পারে স্বয়ং আপনি। আপনি যদি এই মুহূর্তে ভাবেন যে আমি খারাপ চিন্তা বাদ দিব, সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি যদি মনে করেন যে না আমি খারাপ পথে যাব, কোনো মানুষ, পৃথিবীর কোনো রিহ্যাব নাই, রিহ্যাবিটেশন সেন্টার নাই যেখানে আপনাকে রাখলে আপনি ঠিক হবেন। রিহ্যাবিটেশন সেন্টারগুলো যেগুলো করতে পারে বা মোটিভেটররা যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার মনের কন্ট্রোল আপনার হাতে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। এবার ওই কন্ট্রোলটা যেন যখন আপনি পেয়ে গেলেন তখন ওটা ব্যবহার করে আপনাকে আপনার মন কন্ট্রোল করতে হবে। আপনার মনের কন্ট্রোল যদি অন্যের হাতে চলে যায় তখন তো আরো বড় সমস্যা। এটাই হচ্ছে বিষয়। আপনি আপনার মনের যে অনুভূতি, মনের অনুভূতির কথা বলছি, কিন্তু আমি পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতির কথা বলছি না। মনের অনুভূতি, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আপনার রাস্তা, পঞ্চ ইন্দ্রিয় অনুভূতির রাস্তা মনে এসে জমা হয়, মস্তিষ্কে গিয়ে সেন্সর হয় যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। মন কিন্তু সমগ্র বডিকে পরিচালনা করে না, মস্তিষ্কের দ্বারা কিন্তু পরিচালিত হয়। এখন মস্তিষ্ক যখন কাজ না করে তখন মনের ভিতরে যা আসে তাই করতে গেলে কিন্তু আপনার বিপত্তিটা বাধে। আপনার মন চাইছে এখন আপনি
1 কেজি চিনি খাবেন, আপনার মন চাইছে, কিন্তু আপনার ব্রেনে যখন ওই সিগন্যালটা গেল, ব্রেন বলছে যে না, এটা তো অসম্ভব। তুমি কিভাবে যুক্তি যুক্তি যুক্তি, ব্রেনের মধ্যে যুক্তিটা তৈরি হয়, যে যুক্তি এবং রেজাল্ট, যে তুমি বলছো যে তুমি 1 কেজি চিনি খাবা, কিন্তু এটা কি তোমার শরীরের জন্য ভালো হবে? এটা কি স্বাভাবিক? শরীরকে এটা ধারণ করতে পারবে? এখন শরীরের নিয়ন্ত্রণটা কোথায়? আপনি যখন মস্তিষ্কের যুক্তি উপেক্ষা করে, বা মস্তিষ্কের যুক্তির পর্যায়ে আপনার মনের আকাঙ্ক্ষাটাকে না পৌঁছে আপনি যখন শরীরে 1 কেজি চিনি পৌঁছাবেন, তখন শরীর এটা বহন করতে পারবে না, নাও করতে পারে, নাও বহন করলে রিয়াকশন হতে পারে। তো শরীরের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হচ্ছে মন, মস্তিষ্কের উপর, মনের উপর। তা আপনার মনের কন্ট্রোল যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে তো সমস্যা। এখন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আমাদের এই বিশ্বে প্রচলিত। সাইকোলজিকে আমরা কি বলছি? মনস্তত্ত্ব। সাইকোলজি, মনস্তত্ত্ব, মন, মন বিষয়ক তত্ত্ব, মন খুব ইম্পর্টেন্ট। আর মস্তিষ্ক, নিউরোসায়েন্স, নিউরোলজি খুব ইম্পর্টেন্ট। তাই আমি বলবো, আপনার মনের কন্ট্রোল আপনার কাছে নিয়ে আসতে হবে। আপনি স্টাডি করেন, লেখাপড়া করেন, মনের ভিতরে অনুধাবন করেন, মস্তিষ্কে এটাকে প্রেরণ করেন, এবং যুক্তির দ্বারা আপনি রেজাল্ট বের করেন, এবং সেই রেজাল্ট অনুযায়ী আপনি কাজ করেন। দেখবেন আপনার একটা বিশাল বড় একটা স্ট্রেস, একটা চাপ, এটা কমে যাবে। আপনি কথা বলুন, আপনার অনুভূতি শেয়ার করুন, মানুষের সাথে হোক, নিজের সাথে হোক, গাছের সাথে হোক, জড় বা জীব, যে কোনো পদার্থের সাথে আপনি আপনার মনের ভাব প্রকাশ করুন। দেখবেন অনেক হালকা লাগবে। যে এই মুহূর্তে আমি একা একা কথা বলছি, আমি ধরে নিয়েছি আমার সামনে আপনারা আছেন, অর্থাৎ প্রাণী। কিন্তু ব্যাপারটা কিন্তু মোনোটোনাস। যে মোনোটোনাস এই কারণে, আমি বলে যাচ্ছি, আপনি শুনছেন, আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, আপনি শুনছেন। এটা তো আপনার কাছে মোনোটোনাস। আবার দেখুন, এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি বলে যাচ্ছি, আপনি শুনছেন, কিন্তু আপনি যে বলছেন বা আপনি বলতে চাইছেন, আমি বুঝতে পারছি না। তাহলে আপনি আছেন, আপনি আমার কথা শুনছেন, সেটাকে আমি উপলব্ধি করে আমি বলেই যাচ্ছি। আমি যে বলে যাচ্ছি, তাতে করে কি হচ্ছে? আমার কিন্তু একটা রিক্রিয়েশন হচ্ছে। আমার চিন্তার শক্তিগুলোকে আমি প্রকাশ করতে পারছি বলার মাধ্যমে। এটাই হচ্ছে আমার রিক্রিয়েশন। আমার মনের মধ্যে জমানো যে কথাগুলো, সেগুলো আমি বলতে পারছি। আমার একটি চিন্তা আমি প্রকাশ করতে পারছি। বলার অভ্যাস হচ্ছে। একটা মানে একটা লম্বা সময় ধরে যখন মানুষ কোনো কথা বলতে পারে না, তখন কিন্তু তার ওই যে সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয়। আর সাইকোলজিক্যাল প্রবলেম মানেই যে একটা মজার ব্যাপার। দেখেন, সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজি, মনস্তত্ত্ব। আমরা সাইকোলজিক্যাল প্রবলেম হলে মাথায় সমস্যা আছে। আরে ভাই, সমস্যা তো মনে, মাথায় সমস্যা। আমি তো মাথা কাজই করাই নাই, আমি তো মনের কথায় আমি কাজ করেছি। আমি জানি না আমার কথাগুলো কতটা যৌক্তিক।
এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় আমি জানি না। এই মুহূর্তে আমার এই বিষয়গুলো মনে হলো আমি মস্তিষ্কের মাধ্যমে যুক্তি খুঁজে বের করার চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনি যে কোনো কাজ করার আগে একবার ভেবে দেখুন যে আপনি কি করছেন, কেন করছেন। যদি যৌক্তিক এবং স্বাভাবিক উত্তর খুঁজে পান, আপনি করেন, অসুবিধা নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।